প্রিয় দর্শক বন্ধুরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে ডাকপত্র টিভির নিয়মিত আয়োজন লেখক হয়ে ওঠার গল্পে আজ আমরা উপস্থিত হয়েছি আমাদের খুব কাছের মানুষ, ভালোবাসার মানুষ, যার সাথে দীর্ঘ বছর আমরা কাজ করেছি। আমাদের প্রিয় মানুষ বদরুজ্জামান সাগর। তিনি একধারে কবি, ছড়াকার, গল্পকার, উপন্যাসিক, নাট্যকার, গীতিকার, রাজনীতিবিদ, সমাজসেবক, নানান কাজে তার ভূমিকা প্রশংসার দাবি রাখে। তিনি রাজনীতিতেও ভূমিকা রাখছেন। আমরা আজকে মুখোমুখি হয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ডাকপত্র টিভিকে ধন্যবাদ সাহিত্য বিপ্লবকে, যে আমার সাহিত্য প্রকাশনার ক্ষেত্রে সহযোগিতা করছে এবং আমাকে নিভৃতচারী থেকে আমাকে বাইরে নিয়ে আসছে। ধন্যবাদ আপনারা যারা দেখছেন সবাইকে। আসলে কবিতার লাইনে আসা বা সাহিত্য অঙ্গনে আসা আমার ছোটোকাল থেকেই। আমি যখন ক্লাস 7-8 পড়ি তখন থেকেই আমি সহযোগিতা কবিতা আবৃত্তি করতাম, তখন থেকেই লেখা শুরু করি। ঠিক এভাবে আমি যখন ঢাকাতে পদার্পণ করি 1984 সালে ম্যাট্রিক পাশ করার পর, যখন আমি ঢাকাতে যাই, ঢাকা সিটি কলেজে ভর্তি হই, তখন থেকেই আমি আরণ্যক নাট্য দলে আমি অভিনয় শুরু করি। জনাব মামুনুর রশিদ ওই দলের প্রধান। আমি কাজ করেছি মান্নান হীরা, আজিজুল হাকিম, নাজমানোয়ার, জিকে আনসারি বা বর্তমান যারা চঞ্চল চৌধুরী আছে এদের সঙ্গে কাজ করেছি। আমি যদিও অভিনেতা হিসাবে কাজ করতাম, তারপরেও আমি তখন থেকেই নাটক লিখছি, কবিতা, ছড়া, উপন্যাস সব অঙ্গনেই চেষ্টা করি। কিন্তু বলা মুশকিল যে আমি আসলে কি, আমি উপন্যাসিক, প্রাবন্ধিক, না নাট্যকার, নাকি ছড়াকার, আমি নিজেও ঠিক ভালো বলতে পারি না। তবে আমি নিজেকে কবি বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং হ্যাঁ, এটা ঠিক যে আমি রাজনীতির সঙ্গেও যুক্ত আছি। আমি সামাজিক কাজে আমার বেশি সময় যায় এবং এলাকার মানুষের কাছে আমি একজন স্বেচ্ছাসেবক বলেই পরিচিত। আমি মধুখালী ডায়াবেটিস সমিতির শুরু থেকে আছি ওখানে পরিচালক হিসাবে। তবে আজকে যেহেতু মূল আলোচনা সাহিত্য নিয়েই, তো সেই সাহিত্য নিয়ে কথা বলতে গেলে বলতে হয় যে আমি কবিতাকেই বেশি প্রাধান্য দিই, নিজেকে কবি ভাবতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তারপর আমার উপন্যাসও আছে। আমার প্রথম প্রকাশিত উপন্যাস বিষবাষ্প কারাগার মোটামুটি সবার কাছেই গ্রহণযোগ্যতা পেয়েছিল। এরপরে সাহিত্য বিপ্লব আপনি নিজেই আমার নিঃশব্দ কবিতাটার প্রকাশনা করলেন। আবার খুব তাড়াতাড়ি রাজকাহনের ঝড়, এটা 100 কবিতা নিয়ে একটা কাব্যগ্রন্থ বের হচ্ছে, আপনি বের করবেন। এরপরে ছড়া গ্রন্থ, তারপরে আমার পরপর একটা ছোট গল্পের গুচ্ছগ্রন্থ, ছোট গল্পের নিয়ে একটা গল্পগুচ্ছ গ্রন্থ বের হবে। আর আমি রাষ্ট্র নিয়ে এবং বর্তমান সাময়িক বিষয় নিয়ে আমি লেখার চেষ্টা করছি। সর্বোপরি লেখার চেষ্টা করছি যে আমাদের এই বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক এবং রাষ্ট্র পরিচালনার প্রেক্ষাপট নিয়ে কীভাবে একটা ভালো রাষ্ট্রের রূপান্তরিত হতে পারে আমি চেষ্টা করব। জানি না আমার সেই লেখা আদৌ কোনো উপকার আসবে কিনা, তবে আমি আমার মতো চেষ্টা করে যাব। আপনার কাছে কবিতার স্বরূপটা কি, বা কবিতাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? সাহিত্য বিপ্লব, তোমাকে বলি, আসলে কবিতাটার স্বরূপটাকে নির্ণয় করা খুবই কঠিন। কবিতা এক একজনের কাছে এক এক রকম। তবে কবিতাটা আমার কাছে নারীর মতোই মনে হয়। নারীকে যেমন অনেক বছর একসঙ্গে থেকেও চেনা যায় না, কথিত আছে যে সৃষ্টিকর্তাও নারীকে বুঝে ওঠেন না, তো তেমনিভাবে নারী যেমন জায়া, জননী, কন্যা, পিতা, মাতা, সব কিছুর মধ্যে আছে।
কবিতাটা আমার কাছে ওই রকম মনে হয়, নারীকে যেমন বুঝে উঠতে পারি না, আমি অন্তত বুঝে উঠতে পারি না, এই মনে হলো যে আমি চিনে ফেলেছি, আবার মনে হলো যে একেবারেই অচেনা, মনে হলো এই বোধহয় ধরে ফেললাম, আবার মনে হয় যে একেবারেই অধরা। তো কবিতাটাও আমার কাছে ঠিক এমনই মনে হয় যে যখন একটা কবিতা লিখি তখন মনে হয় যে এটা খুবই সহজ জিনিস, আমি বোধহয় সব বুঝে ফেলেছি। আবার যখন কোনো বিষয় নিয়ে যখন কল্পনা করি যে এই কবিতাটা লিখব, তখন দেখি যে আসলে ওইটা আর লিখতে পারছি না, তখন আমার কাছে খুব কঠিন মনে হয়। আবার যখন অন্য কবিদের কবিতা যখন আমি পড়ি, অনেক কবিতা আছে সহজেই উপলব্ধি করতে পারি, তার ভাবটা বুঝতে পারি। আবার অনেক কবিতা আছে বারবার পড়েও আমি ওটা বুঝে উঠতে পারি না, এবং আমার কাছে অনেক কঠিন মনে হয়, এবং মনে হয় যে কোনো কোনো নারী যেমন দুর্ভেদ্য হয়, আমি তার বুঝতে পারি না, এটা সেরকমের। তো কবিতা আমার কাছে নারীর মতোই। আর যে কবিতা লেখার উৎস আমার কাছে দুই রকম মনে হয়। একটা হলো কবিতা অটোমেটিক ভিতর থেকে উদ্গমিত হয়। আমি কবিতা লিখলাম, আমার ভিতরে একটা ভাব আসলো, আমি সেই কবিতার ভাবে আমি কবিতা লিখে ফেলছি। আর কখনো কখনো কাউকে কবিতা উদ্দেশ্য করে লিখতে হয়, অর্থাৎ একটা হলো কবিতা নিজের থেকেই ভিতর থেকে আসে, কবিতা লিখি। আরেকটা বিষয় হলো কবিতা আমি জোর করে লিখি, মানে কাউকে খুশি করার জন্যে। হ্যাঁ, তখন হলো শব্দের পর শব্দ সংযোজন করে আমি একটা কবিতা দাঁড়া করাই। তবে সেই কবিতাটার অতটা গুণান্বিত হয় না, হ্যাঁ, গুণমান ভালো হয় না। ভেতর থেকে যে কবিতাটা উদ্গরিত হয়, যে ওই কবিতাটারই ভালো হয়। আর যে কবিতাটা আমরা আজকাল আমি যে সব কবিদের দেখি বা যারা লেখে, দেখি যে একটা বিশেষ ব্যক্তি বিশেষ বিষয় নিয়ে যখন লেখে, তখন মনে হয় যে এই কবিতাটা কাউকে খুশি করার জন্য লিখছে। কালোজয়ী কবিতা হয় না। কালোজয়ী কবিতা হতে হলে সেটার একটা সার্বজনীনতা লাগে, এবং সেটা ভিতর থেকে উদ্গমিত হয়। আর আরেকটা হলো কবিতা, আপনার দেখবেন যে কবিতা দিয়ে খুশি করার জন্য লেখা যায় শুধু প্রেমিকাকে খুশি করার জন্য কবিতা লেখা যায়, কিন্তু কবিতা হবে সবসময় অন্যায়ের বিরুদ্ধে। যদি আমি সমসাময়িক কবিতা লিখি, কেউ হয়তো বলতে পারে যে সরকারের বিরুদ্ধে কবিতা লিখছেন, আসলে কিন্তু বিষয়টা তা না, অন্যায়ের বিরুদ্ধে। যখন যিনি ক্ষমতায় থাক, তিনি যদি অন্যায় করেন, তার বিরুদ্ধে আমার কবিতা যাবে। আমি কাউকেই উদ্দেশ্য করে লিখি না, কাউকে সুনির্দিষ্ট কারো বিপক্ষে আমি কবিতা লিখি না। তো কবিতা লিখি, অন্যায়ের প্রতিবাদ করি, সেই অন্যায়টা যার বিরুদ্ধে যায় আমার কিছু করার থাকে না, আমি তখন আমার অবস্থান থেকে আমি কবিতা লিখি। আপনার কবিতায় আমরা প্রেমের কবিতা পেয়েছি, বিদ্রোহী কবিতা পেয়েছি, তাহলে আপনি আসলে কোন ধরনের কবিতায় এবং কী ধরনের কবিতা লিখতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন? যে আসলে আপনাকে কি আমরা রোমান্টিক কবি হিসেবে ধরব, না বিদ্রোহী কবি হিসেবে ধরব? ধন্যবাদ শাহেদ বিপ্লব। আসলে আমি রোমান্টিক মানুষ, এবং রোমান্টিক কবিতা লিখতে পছন্দ করি, কিন্তু ভেতরের সত্তাটা আবার বিদ্রোহের। আমার চোখের সামনে, বা আমি যখন পেপার পত্রিকা পড়ি, বা যখন কোনো অন্যায় দেখি, মনটা প্রতিবাদ করে ওঠে স্বাভাবিকভাবেই। যে কারণে আমি প্রেমের কবিতা যেমন লিখি, তেমনিভাবেই আমি বিদ্রোহের কবিতাটাও লিখি, এবং আমার ভিতরে একটা দেশত্ববোধ কাজ করে। আমার রাষ্ট্রের যদি কোনো ক্ষতি দেখি, রাষ্ট্রের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র দেখি, বা রাষ্ট্রের সামনে যদি কালো ছায়া দেখি, তখন আমি তাৎক্ষণিকভাবেই তার প্রতিবাদ করে লিখতে থাকি। তো সেই হিসাবে আমার কবিতাটা বিদ্রোহী হয়ে ওঠে। কাজেই আমি প্রেমের কবিতা লিখি, প্রেমের মধ্যেও আমার বিদ্রোহ থাকে, আবার বিদ্রোহী কবিতার মধ্যেও প্রেম থাকে। এখন দর্শক, পাঠক এবং আপনারাই নির্ণয় করবেন
যে আসলে আমি প্রেমের কবি না দ্রোহের কবি, সেটা আপনারাই নির্ণয় করবেন। তবে আমি 2 লাইনেই আছি। আপনি তো বললেন যে আমি প্রেমের কবিতাও লেখি, বিদ্রোহী কবিতাও লেখি। তা আমরা আপনার কাছে একটু বিদ্রোহী কবিতা এবং একটি প্রেমের কবিতার কিছু অংশ শুনতে চাই। ঠিক আছে, তুমি যেহেতু একটু প্রথমে তাহলে একটা প্রেমের কবিতাই, হ্যাঁ প্রেমের কবিতাই আবৃত্তি করি। হ্যাঁ, যদিও আমি প্রফেশনাল আবৃত্তিকারক নই, তবে ছোটোকাল থেকেই বিভিন্ন ফাংশনে আমি আবৃত্তি করি। তো সেই হিসাবে আজকে আমি একটা আমার প্রেমের কবিতা স্বপ্নডিঙা আবৃত্তি করে শোনাচ্ছি। শ্রুতি, কোনো একদিন আকাশ গঙ্গায় ডিঙ্গি বাইব তোমাকে নিয়ে, গঙ্গা জলে ভেজার ভয় থাকবে না, লোকালয়ের ভয়ে ম্রিয়মান হবে না, ডিঙ্গি বাইতে বাইতে পাড়ি দেব সহস্র গ্রহ নক্ষত্রে রাঙিনা, বিস্ময় চোখে দেখব তোমার হালকা গোলাপি ঠোঁটের মৃদু কম্পন, চোখের ভীরুতা অথচ বিশ্বাসী চাহনি, মনের গহনে ছন্দানুসরণে কাটবে আমার অনাদিকাল। আকাশ গঙ্গায় আলোকসজ্জায় নিয়োজিত নক্ষত্রপুঞ্জ চাইবে তোমার আমার দান, আমি নীরবে তোমার পানে, তুমি ছুঁয়ে দিলে নক্ষত্রপুঞ্জ, আনন্দে আতশবাজি হলো মহাগঙ্গায়, তুমি আমি যেখানে যেমন, সুখ স্মৃতির অলিগলি পরিপূর্ণ থাক মৃগনাবের ঘ্রাণে, নিঃশ্বাসে বিশ্বাসে। আপনার কবিতায় আমরা পেয়েছি যে শ্রুতিকে নিয়ে আপনি কিন্তু বেশ কিছু কবিতা লিখেছেন। যেমন আমরা অনেক দেখি যে আমাকে জীবন দাসকেও পেয়েছি বনলতাকে নিয়ে লেখা। তা আমরা একটু জানতে চাই এই শ্রুতিটা কে? আপনার কবিতায় আমরা অনেকগুলি কবিতা পেয়েছি কিন্তু আপনার বইতে, এবং আরেকটা যে নতুন বইতে আছে রাজকাহনের ঝড়, সেখানেও কিন্তু এই ধরনের কবিতা আছে শ্রুতিকে নিয়ে। তা আমরা একটু এই শ্রুতিকে নিয়ে একটু জানতে চাই যে এই শ্রুতিটা কে? আসলে এই প্রশ্নের জবাব দেওয়াটা অনেকটাই কঠিন। তারপর তাহলে শ্রুতিকে নিয়ে আরেকটা কবিতা আছে, এইটা যদি আমি পড়ে শোনাই, এর ভেতরে অনেকটা উত্তর তারপর আমি বলবো। এই কবিতাটা রহস্যের শ্রুতি। শ্রুতি, টাবির নক্ষত্রের মতো রহস্যে ঘেরা তোমার মন, জটিল পৃথিবীর জট খুলতে খুলতে যেমন কেটে যায় গতিময় জীবনের যৌতিক সময়, তেমনি তোমাকে বুঝতে কেটে গেল যৌবনের আবেগময় মুহূর্তগুলো, তবু অধরা তুমি ও তোমার মন। প্রয়োজনে ব্যবহৃত হয়েছি বই কি, কখনো বরফ শীতল বায়ু ঠেলে ছুটেছি তোমার প্রয়োজন মেটাতে, কিন্তু তোমার সময় হয়নি আবেগময় মুহূর্তের সারথি হতে। প্রয়োজন ও প্রেমের সাফল্য সরল অঙ্কের ফলাফলের মতোই শূন্য। শ্রুতি, পথ পরিক্রমায় ক্লান্ত পথিক খোঁজে শান্ত নীড় নিবু নিবু জোনাকে আলোর ঘর, তোমাকে নিয়ে শুধু লিখবার আয়োজনে অনন্ত সময়। আসলে এই কবিতার মধ্যেই কিন্তু অনেকটা আছে। একটা রহস্যময় মেয়ে, আসলে এটা কেউ কোনো দিন জানবে না, বুঝবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না। হ্যাঁ, আমার এটা কাল্পনিক নাম। এই কাল্পনিক নামের মধ্যেও কিন্তু একজন বাস করে, কিন্তু কেউ তাকে চিনবে না, এমনকি আমিও চিনি না, তবে হয়তো একজন আছে। আর যদি কেউ যদি মনে করে যে কেউ যদি নিজেকে এই কবিতা, হ্যাঁ একটা জিনিস বলবো যে এই কবিতা যে যখন পড়বে, অর্থাৎ কোনো মেয়ে যদি এই কবিতাটা পড়ে, সে নিজেকে হয়তো শ্রুতিই ভাবতেই পারে, এটা তার কল্পনা আসতেই পারে। তবে আমার কাছে ওই রকমের কেউ না, এটা আমার একটা কাল্পনিক চরিত্র। তবে এই কল্পনার মধ্যেও একজন বাস করে, সে ধরা ছোঁয়ার বাইরে, হয়তো সে নিজেও জানে না। আমরা তো আপনার কাছে প্রেমের কবিতা শুনলাম, একটা দুটো কবিতা। আমরা এখন আপনার কাছে একটি বিদ্রোহী কবিতা শুনতে চাই, যে আমাদের দর্শককে একটা বিদ্রোহী কবিতা শোনাবেন। আমরা বিদ্রোহের কবিতা বলতে কবি নজরুল ইসলামের কবিতাকেই বুঝি,
যে উনি যে কবিতাটা লিখেছেন বিদ্রোহী, সেই বিদ্রোহী কবিতার পরে আর তেমন কোনো বিদ্রোহ কবিতা ওই রকম আমরা পাইনি। আমি একটা কবিতা এখন শোনাবো। সেই কবিতাটা আমার কাছে আমি বিদ্রোহী কবিতা হিসাবে উল্লেখ করি, সেটা পাঠকদেরকে অন্যরকম হবে। আবার কখনো কখনো মনে হয় যেন কাজী নজরুল ইসলামের বিদ্রোহের কবিতার একটা ছায়ার মধ্যে থেকে গেছে। আসলে লেখার সময় আমি লিখেছি, কিন্তু আমি ওই ছায়াটা এড়াতে পারিনি চেষ্টা করেও। এটা আমার মন থেকে যা আসছে আমি লিখে গেছি, কিন্তু কখনো কখনো বিদ্রোহ কবিতার একটা ছায়া পড়ে গেছে। তো এটা আসলে আমি দূর করতে পারিনি। তবে আমি শোনাচ্ছি, আমি উচ্ছৃঙ্খল উর্মি, আমি অশান্ত সাগরের উচ্ছৃঙ্খল নাবিক, ভাঙি উত্তাল উর্মি। চারিদিকে আজ গভীর কুয়াশা, অদৃশ্য তাল মাতাল শর্মী। তবু লক্ষ্যে স্থির দৃষ্টি, জোয়ারের প্রতিকূলে বৈঠা মারি। কণ্ঠে তুলেছি ব্যগ্র তাড়ানো গান, হয়েছি আগুয়ান তীরন্দাজ আমি, বাঁচাতে মায়ের মান। আমি সর্বনাচানবীন নাগরাজের মণি, আমি নেচে যাব অবিরাম, আমি অত্যাচারীর খুনি। আমি দুষ্টু চক্রের বুকে নৃত্যরত মহাপাপী মহাজন, পাওনা আদায় নির্লজ্জ জামিনদার, আমি সুন্দরে সজ্জন। আমি গাইতে এসেছি ধরার মাঝে ঘুম ভাঙানি গান, নাচতে এসেছি নাচাতে এসেছি বুকের পাজরে শান। ঢুলু ঢুলু চোখের ঘুম কাড়ানি, আমি ফসলের তাক তাড়া নিয়া, যেখানে যা করিবার করিব আমি ঘুম ভাঙানিয়া। আমারে বধিবে কোন সেজন, কোথায় সে নাটের গুরু, আমি চালাবো দুলকি হাওয়ায় বাজবে বাতাসে দুমড়ো। আমি বাজ হয়ে উড়েছি আকাশে, সৈন্যে আমার দৃষ্টি, উপড়ে ফেলবো রাজকাহনের পুরাতন যত কৃষ্টি। উত্তাল জনসমুদ্রের অগ্রে আমি মহাবীর আলী, নিশি কাব্যের কাব্যরসে আমি হাসি, আমি ভিতরে দেই গালি। সৃষ্টির খোয়াবে বিভোর আমি রচি যত কাব্য, কাহারও চোখে দুঃস্বপ্ন কখনো অশ্রাব্য। আমার হাতে হাত কড়া বাঁধা, চোখে বাঁধা স্বপ্ন ডিঙা, মনে আছে কিয়ামত গর্জন, মুখে আছে সিংহা। আমাকে থামাতে যত আয়োজন, ভেস্তে যাবে যে সব, আকাশে বাতাসে জাগে রঙিন, ইথারে উঠেছে রব। ধন্যবাদ কবিকে। আমরা কবির কণ্ঠে বিদ্রোহী কবিতা শুনলাম। আমরা একটু আরেকটি প্রসঙ্গে যেতে চাই, যে আমরা জানি শুধু কবিতা নয়, ছড়া নয়, গানও কিন্তু তার অনেক গান আছে, অনেক জনপ্রিয়তা গান আছে, দেশের গান আছে। আমরা গান বিষয়ে কিছু শুনব, যে কবি বলতে শুধু কবিতাই নয়, একজন কবি যখন হয় তখন কিন্তু চারি সাইডে আমরা রবীন্দ্রনাথ নজরুলকে পেয়েছি, সকল বিষয় কিন্তু লিখতে পারে একজন কবি। তা আমি ভাইয়ের কাছে আমি এই বিষয়ে গানের বিষয়ে বলবো, যে আপনি তো অনেক গান লিখেছেন, এই গান লিখতে যেয়ে কেমন লেগেছে এবং গান লিখতে আপনার কেমন লাগে, এবং দুই চার লাইন গানেরও কিছু বলবেন আমাদের এই বিষয়ে, আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে। আমরা তো কবিতা শুনলাম, আমরা একটু গানও শুনতে চাই। গান লিখি, কিন্তু সেই গান লেখা আমার দেশাত্মবোধক গানই বেশি আমার লেখা। রোমান্টিক গানও লিখেছি, তবে আমি তো আসলে গাইতে পারি না। আমার গান গেয়ে থাকে আকাশ মাহমুদ, তারপরে মৌরি জামান, আক্কাস খান। আমার বেশি গানে আমার সব গানেই বলা যায় আক্কাস খান সুর করেছে। তো আক্কাস খানের আমি আক্কাস খানকেই বলবো যে সে যদি তোমাকে সময় দেয়, সে নিজ গলায় কিছু গান গেয়ে তোমাকে শোনাবে দর্শকদের উদ্দেশ্যে, আর রেকর্ডিং করে শোনানো যাবে। কিন্তু আমি আসলে নিজে কখনোই গান গাইতে পারিনি, চেষ্টা করেছিলাম, কিন্তু বিধাতা আমাকে সুরটা দেয়নি। আমি কবিতা আবৃত্তি করতে পারি, অভিনয় করেছি তো প্রায় অনেক নাটকেই, বলা যায় শেক্সপিয়ারের নাটকে শেক্সপিয়ারের করিওলে নাচ অভিনয় করেছি আমি। মামুন রশিদের লেখা নাটকে অভিনয় করেছি জয় জয়ন্তীতে। তারপরে
হ্যাঁ, জয়জন্তীতে আমার কাছে একটা ভালোই ছিল। আরও বেশ কিছু নাটকে আমি অভিনয় করেছি, মঞ্চ নাটকে, যেটা ঢাকায় মঞ্চস্থ হতো। তো আমি আক্কাস খানকে অনুরোধ করব, সে কিছু গান শুনিয়ে দেবে। আপনি তো এই সাহিত্য জগতে বেশ বিচরণ, তো এই সাহিত্যের সুবাদে তো অনেক পুরস্কার পেয়েছেন। আমরা যতদূর জানি, বিশেষ করে কুয়াকাটা থেকে পুরস্কার পেয়েছেন, ঢাকা থেকে পুরস্কার পেয়েছেন এবং কলকাতা থেকেও আপনি সাহিত্যের পুরস্কার পেয়েছেন। আমরা বিশেষ করে গর্বিত যে আপনি সাহিত্যের জন্য অনেক পুরস্কার পেয়ে আমাদের এলাকার মানুষকে, আমাদের ফরিদপুরের বা মধুখালীর মানুষকে গর্বিত আপনার মতো একজন লেখক পেয়ে। তো সেই সুবাদে আমরা বলতে চাই যে আপনার এই পুরস্কার পেয়েছেন, তা কোন পুরস্কারটাকে আপনাকে বেশি আনন্দ দিয়েছে এবং কোন পুরস্কারটা পেয়ে আপনি আসলে গর্ববোধ করেছেন? শায়দ মূলত পুরস্কার, একটা মেডেল দেওয়া, এই পুরস্কার আমার কাছে তেমনই না, তারপরেও একটা স্বীকৃতি। তবে প্রথম স্বীকৃতি মেলে জাতীয় কবিতা পরিষদ থেকে আমাকে যে প্রথম যে সম্বর্ধনা দেয় এবং একটা ক্রেস্ট উপহার দেয়, সেটা কবি জীবনানন্দ দাশের। ওই সময়টাই আমার সবচেয়ে বেশি আনন্দ এবং বেশি নিজেকে একটু কবি মনে হয়েছে। তারপরে কবি জসীমউদ্দিন অ্যাওয়ার্ডটাও পেয়েছি, সেখানেও কবি জসীমউদ্দিনের বাড়িতে, সেটা সম্ভবত 2019 সালের দিকে। আর এপার বাংলা ওপার বাংলা মিলে, অর্থাৎ একটা আন্তর্জাতিক সাহিত্য উৎসবে আমাকে একটা পুরস্কৃত করা হয়, একটা ক্রেস্ট দেওয়া হয় এবং ওখানেও একটা সম্বর্ধনা দেওয়া হয়। তবে আমার কাছে ভালো লাগে যখন আমার কবিতার কোনো পাঠক আমাকে ফোন দিয়ে বা সামনাসামনি বলে যে আপনার এই কবিতাটা ভালো লেগেছে বা আপনার কবিতার আমি ভক্ত, ওইটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে হয় এবং ওইটাই আমার কাছে বড় পুরস্কার বলেই মনে হয়। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা তো এতক্ষণ কবির সাথে কথা বললাম, কবির কবিতা শুনলাম, লেখক জীবনের গল্প শুনলাম, কবির ফিরে আসা স্মৃতিচারণ করলেন। আমরা তার কণ্ঠে কবিতা আবৃত্তি শুনলাম, বিদ্রোহী কবিতা, প্রেমের কবিতা এবং কিভাবে তিনি লিখতে আসলেন সে বিষয়েও বললেন। আমরা তো কবির ছড়া শুনতে চাই, কবির কণ্ঠে আমরা একটু ছড়া শুনি, তাহলেই আমাদের বোধহয় অনুষ্ঠানের একটি পরিপূর্ণতা লাভ করবে। আমরা কবির কণ্ঠে আমরা একটা ছড়া শোনার প্রত্যাশা করছি। ছড়া তো মূলত ছোটদের জন্যই লেখা হয় এবং আমার মনে হয় সাহিত্য সৃষ্টি হয়েছে ছড়া দিয়ে। অর্থাৎ আদিম যুগে যখন মানুষ আস্তে আস্তে সভ্য হয় এবং সভ্য হয়ে যখন এই সাহিত্য মনে হয়, তখন কিন্তু ছড়া দিয়ে শুরু করে, অর্থাৎ ছড়া থেকেই কবিতা। হ্যাঁ, তারপরেই অন্যান্য ধাপে গেছে, কিন্তু মৌলিক ছড়া, এই ছড়াটা শিশুদের জন্য লেখা, ছোটদের জন্যে, এবং ছোটদের খুশি করাটাও কিন্তু কঠিন ব্যাপার। হ্যাঁ, তো ঠিক আছে, আমি ছোটদের জন্য একটা লিখেছি, কিনবো আমি আকাশ। কিনবো আমি আকাশ, যতই বুদ্ধি আকাশ, লাগবে চোখে ঘোর, দেখবি তখন ভোর। আমি আকাশপতি, নেই তো কারো ক্ষতি, আকাশে দিলাম চাষ, ফসল 12 মাস, হয়নি কোনো কষ্ট, সময় হয়নি নষ্ট। ফসলের কি বাহার, কি বিনা কষ্টে আহার, পেলাম কত সুখ, গর্বে ফলে বুক। প্রিয় দর্শক, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। ডাকপত্র টিভির নিয়মিত আয়োজন লেখক হয়ে ওঠার গল্প। আমরা চেষ্টা করলাম কবির সাথে একটু সময় কাটানো এবং তার কিভাবে কবিতা লিখতে আসলেন এবং কেন কবিতা লেখেন সে কথাও কিন্তু আমাদেরকে তিনি জানিয়েছেন। তিনি লিখতে এসেছেন এদেশের জন্য, এদেশের মানুষের জন্য। কবি তো তাকেই বলে, যে কবি দেশকে নিয়ে ভাবে, জাতিকে নিয়ে ভাবে, সেই কবি, সেই নিবেদিত একটি মানুষ। কোনো কবি অর্থের জন্য লিখতে আসে না, টাকার জন্য লিখতে আসে না, লিখতে আসে দেশের জন্য, দেশের মানুষের জন্য।
হয়তো এই লেখা অনেক পড়ে না, অনেকেই জানে না। আমি আশা করব এই অনুষ্ঠান থেকে বাংলাদেশের প্রতিটি মানুষ যে যেখানে বসে এই অনুষ্ঠানটা দেখেছেন তাদেরকে আমি জোর অনুরোধ করব, আপনারা কবিতা পড়ুন, সাহিত্য পড়ুন। সাহিত্য আপনাদেরকে একটি জায়গায় নিয়ে যাবে। আমরা যখন বাংলাদেশের বাইরে গিয়েছি তখন দেখেছি বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে সুন্দর করে কথা বলতে পারে না। অনেক বিজ্ঞজনরাই বলেছেন যারা কবিতা পড়ে তারা সুন্দর করে কথা বলতে জানে। আসলে আমরা হেরে যাচ্ছি একটি জায়গায়, সেটা হচ্ছে যে আমরা ভালো করে কথা বলতে পারছি না। আমাদের কথাগুলো তাদেরকে সন্তুষ্ট করতে পারছি না, কেননা আমরা আজও বাংলাকে ঠিকমতো ধরতে পারিনি, শিখতে পারিনি। আশা করি আপনারা যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানটা দেখলেন, কবি হয়ে ওঠার গল্প, আমরা কবির সাথে কথা বললাম এবং যেখানে যে এই অনুষ্ঠানে দেখেছেন আগামীতে আরও কোনো কবির সাথে দেখা হবে সেই প্রত্যাশা রেখেই আজকের অনুষ্ঠান এইখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।